ঘুরে ঘুরে ওরে ঘুরে ঘুরে ওরে ওরে ঘুরে ঘুরে ওরে উড়ে ফিরে আসে বাকুমটা বাতাস বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস এসে যায় চলেও নাই আশেপাশে এসে যায় চলেও নাই আশেপাশে শুধু করে হাহুতাশ বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে উপরে নীল আকাশ এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি আছে মন গাঙে করি নাই রে তালাশ বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস আমি সহজ সরল একজন মানুষ। আমার মনে কিন্তু কোনো প্যাঁচ নাই, মানে আগেও ছিল না এখনো নাই। আর গ্রামের তোমরা 10 জন একলগে হইছো, আমিও যেহেতু এই গ্রামের পোলা, এখন তোমরা যে সিদ্ধান্ত নিবা আমার তো এটা মাথা পেতে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। মনিবু শুনলাম তোমার আব্বা ওই যে বোকানাঙ্গা মুড়ি খাওয়া কবিরে আজকে ইচ্ছা মতো শাল্টিং দিতে। তাই নাকি? কখন, কোথায়, কোন স্থানে? আমি কেন জানলাম না? প্রেমের মতো একটা মিথ্যা ষড়যন্ত্রের জালে আটকায়া শাল্টিং দেওয়ার মতো পরিস্থিতির সম্মুখীন হইতে হয়। তারপর কি হয়েছে এটা কত কবি? তোমার আব্বা হয়তো বা আমার উদয়মান কবি সাহিত্যিক ভাইবা এইবারের মতো মাফ করে দিছে। সুযোগ পায়া বন্ধু তোমায় মারলো পিছে পিছে সুযোগ পায়া বন্ধু তোমায় মারলো পিছে পিছে চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে। বাড়ি যায় কাম আছে আমার। নারাজ হবে তুমি উঠবা, নারাজ হবে। আমি এখানে আইলে তুমি চলে যাবে কেন? দেখো আমি তোমারে যে কথা দিয়েছিলাম সেই কথা অনুযায়ী তো আমি চলতেছি। তারপরে যদি তুমি ওইসব ব্যাপার স্যাপার মাথায় রাখো, মানে তো মাথায় রাখাটা তোমার উচিত না। হ্যাঁ রাজা ভাই, ফারুক তো ঠিকই কইছে। ফারুক চাইলে সেদিন তো মহুয়ারে বিয়া করতেই পারতো। তোমার কথা ভাই তো সেই কাজটা করে নাই। তাইলে ফারুক রান শুধু শুধু কেন তুমি শাস্তি দিবা? আর শাস্তি দেওয়ানোর কথা হইতেছে কেন? আমার কি কোনো জরুরি কাম থাকতে পারে না? কাম অবশ্যই থাকতে পারে, কিন্তু আমি তো জানি যে তোমার এই মুহূর্তে কোনো কাম নাই। তাছাড়া আমি তোমার হাত ধরে অনুরোধ করতেছি। ফারুক হাত স্যার, না ভাই, আমি তোমার হাত ছাড়ুম না ভাই। আমারে তুমি এত বড় শাস্তি দিও না ভাই। আমি তোমার সাথে কোনোভাবে থাকতে পারতেছি না ভাই, আমার মাফ করে দাও ভাই। রাজা ভাই, ফারুক যখন এত কইরা কইতাছে তখন নিজের মধ্যে মান অভিমানটা ভুইলা যাও। তোমার এই সাইডে থাকতে ফারুকের আসলে খুব কষ্ট হইতাছে রাজা ভাই। ঠিক আছে, আমি আমার সব অভিমান ভুলে গেলাম ভাই। আব্বা, যদি বেয়াদবি না নাও, তোমার একটা কথা কইতে চাইছিলাম। কি কথা? গতকালকে তুমি আমাকে অতি সম্ভাবনাময় নোবেল বিজয়ী কবি মানে কবির ভাইরে বাড়িতে ডাইকে না যে উল্টাপাল্টা কথা কয়ে অপমান করছো, এটা কি তোমার ঠিক হইছে আব্বা? এই তুই কি আমার কাছ থেকে বুঝতে চাইতেছস নাকি কইতে চাইতেছস? সেটা তুমি যেটাই মনে করো আব্বা। ওই মুড়ি খেওকা কবি ওর কত বড় সাহস যে আমার মাইয়ারে ভালোবাসে। হ্যাঁ, এই তোর বিয়ে করে খাওয়াবো কি? মুড়ি তো মুড়ি খায় তুই সংসার করতে পারবি? আব্বা, সে তো অভাবের তাড়নায় মুড়ি খায় না, সে ভালোবাসা মুড়ি খায়। আর মানুষ ভালোবাসা কিছু খাইতেই পারে। ভালোবাসা খাক আর অভাবে পড়ে খাক, মুড়ি তো মুড়ি, ওটা তো আর ভাত না। হ্যাঁ, প্রয়োজনের বেশি মুড়ি খাওয়া ভালো না মোটেও। আর আমি চাই না শুনে তো পারবে এর একটা অপদার্থটা তো তুলে দিতে পারি না। আব্বা, আমি তোমার কথার জোর প্রতিবাদ জানাইতেছি, কারণ সে একজন সম্ভাবনায় কবি, সে কোনো অপদার্থ না। আর একজন সম্ভাবনায় কবিরা তুমি অপমান করতে পারো না। এই লেসের বেডেস কম দে, একটা কথা কর কথা কই তুই 14টা কথা খরচ করতেছ। আর ব্যাপারটা বুঝতেছি না, মুখে মুখে কথা কস, কারে কি কইতে হইব না হইব তোর কাছ থেকে শুনে নিতে হইব।
না আব্বা, মানে আমি কইতে চাইতেছিলাম তোমার কিছু করার থাকলে তো আমারই কইতে পারতা। শুধু শুধু কবিরের ডাইকা এনে এমন উল্টা পাল্টা কথা কইছো, মানুষের মনে কত কষ্ট পাইছে না? ওই বুড়ি খেউকারে তো ধরে আমি মারি নাই, তার জন্য আমার ধন্যবাদ দে। আর কত বড় সাহস, ও আমার মায়ের ভালোবাসতে আসে। আব্বা আমি তো কইলাম কবির ভাইয়ের লগে আমার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই মানে? পথে ঘাটে জেরে সেরে খারায় হাত ধরা ধরে কথা কর, গল্প করো, আবার কষ্ট সম্পর্ক নাই। আব্বা অন্ধ মানুষের রাস্তা পার করে দেওয়ার জন্য তো মানুষ হাত ধরে, একটা ডুইবা যাওয়া মানুষকে উদ্ধার করার জন্য মানুষ হাত ধরে। তো সব হাত ধরা যে খারাপ এটা তো হইতে পারে না আব্বা। সব হাত ধরা যে খারাপ সেটা তো আমি বলি নাই। তো তোমার হাত ধরাটা আমার কাছে ভালো লাগে না, আমি দেখছি তো, যার জন্য আমি কইতেছি। তুমি যদি ভুল বুঝো তাহলে তো তোমার খারাপ লাগবেই। দেখ মা, আমার বয়স হয়েছে, আমার এক পা কবরে গেছে, কোনটা ভুল কোনটা ঠিক সেটা আমার বুঝাইতে আসিস না। আর তোর ওই মুড়ি খেউকা কবিরে কয়ে দিস তোর হাত যেন কোনো সময় না ধরতে আসে, আর তুইও জানি তার হাত কোনো সময় না ধরস। আমি কইলাম হাতের বিচার করুম না কার কোনটা, একবারে দাও দিয়ে কোপ দিয়ে হাত কেটে ফেলাম। আব্বা তুমি কিন্তু আর একদম ভিলেন ডিপজলের মতন আচরণ করতেছো। আমি তো টিপজলি, বাংলা ছবিতে টিপজল কি করে সেইটা যদি দেখা থাকস তাহলে নিশ্চয় তার কাছে শিক্ষা পাইছ। আশা করি তোকে শুভবুদ্ধির উদয় হইব। এখন যা। আমি বুঝতেছি না, তুমি তো তালন তাওয়া এরকম মাগুর মাথার মতো পাখার মাথা তো দেন এমনভাবে ভাবতা তো মনে হচ্ছে তুমি লাথি আর ইউক্রেনের দুধ দিয়ে টাকা পরমাণিক বোমা হইয়া। এখন কোন ল্যান্ডে পড়লে হয়তো দিতে হবে তাই নিয়ে এত ভাবতা তো। আরে কেন টেনশন করতেছি তুই বুঝতেছস না? ফারুক আর সেলিমরে কইছিলাম যে জলদি একটু মন্ত্রীর সঙ্গে আয়, তখন লগে জরুরি আলাপ আছে আমার, আইলো তো না। আরে সেলিম ফালুক ভাই এখনো হাতে নাই, কিন্তু বলে তো আইবে। দুলাভাইরে আমি কইছি না যে মকুল চাচার কিছু হয় নাই, এটা প্রমাণ করে দেবো। অতই তো, কিন্তু ট্যান্ডে প্রমাণ তুলবা থেলে তো আমরা দুজনে মিলে ঠিক করে ফেলাইতি। ওলা আইবে, তুমি শুধু ওকে প্ল্যানটা জানাই দিবা। আরে পাগল, সবাই মিলে একটা আলাপ আলোচনা করলে যত ভালো হয়, আলাদা আলাদা আলোচনা করলে কি তত ভালো হয় রে? হইব, তুমি যদি টানটা ঠিকঠাক মতন তৈলে আইতে পারো সবাই দেখবা তোমার বুদ্ধির তালিফ চলবে। এই ঠিকঠাক শব্দটা নিয়েই তো আমার আপত্তি। ঠিকঠাক তো সব হইব না, তরে আর ফারুকরে তো আমি কোনো কামেই লাগাইতে পারবো না। কেন আমাকে দুজনের ক্ষমতা গিলা দাবি? ফারুক তো কথা কইতে গিয়া তো তো করতে 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 গলার রক ফুলে ফেলায়, আর তোর ভাষা তো উগান্ডা স্টাইল, কেউ বুঝে না। তগলগে রাখলে আমি নিশ্চিত ধরা খাবো। আমরা দুজন মুখ বুঝে থাকবো তাহলে তো হইলো। হ্যাঁ, তোমরা সেই জিনিস মুখ বুঝে থাকবা, পরে মণিপুর জারুর বাড়ি খাইতে হবে আমার। আচ্ছা লাদা ভাই, তোমার একটা তথা তুই আমাকে দুজনের উপরে তুমি যদি ভরসা না লাগতে পারো তাহলে ছেলেমেয়ের উপরে তো লাগতে পারো। ও দেখবে একালে একটোতে একটো, তুমি যেমন চাইতে তো আমার ধারণা ও একদম পারফেক্ট। আরে ওর উপরে নির্ভর করতে পারলে তো ভালোই হইতো, কিন্তু কথা তো অতিরিক্ত কয়। শিখাই হলে তোমার একটা, গিয়া কইবা আর একটা। তুমি যা ভাবতে তো লাদা ভাই ও তা না, সেলিম অনেক তালু মাল। তুমি তাইলে 100 টাকা ইস্তামে লেখে নিতে পারো। যে কথা কইতে পারবো তারে তো পেয়ে গেছি রে আমি। খাই গেতো মানে কোভিড ব্যাট লেগেছে। এই যে বিহেভিয়ার টাইপের মানুষ তোমার পোর্তা বেঁধে লাদি হইবে। না না, কবির আমার কথা ফেলাই দেবো না। কবির এদিকে আয়। দাদু ভাই, আমার একটা জায়গায় যাইতে হইব, একটু তারা আছে, কি করবো আছে তাড়াতাড়ি কর। একটা ব্যাপারে আমার একটু হেল্প করা লাগবে তোর। কি হেল্প? এদিকে না না রাজা ভাই, ওই বুড়া মরে গেল, আমি তার সামনে যাইবা চাই না। কেন ক্ষমতা কি কবিল ভাই? আর ওই বুড়া বাড়িতে ডাইকে নিয়ে আমার যে অপমান করা করছে, আমি জীবনে তার সামনে যাবো না। আরে সে কি তোর চিনবো নাকি? তুই এত চিন্তা করতেছিস কেন? আমার চেনা চেনা দরকার নেই রাজা ভাই, আমি হার সামনে যাবো না, এটাই ফাইনাল। কারণ ব্যক্তিগত সমস্যা থাকলে তো কিছু করার নাই রে। আমি তাহলে যাই রাজা ভাই, পরে কথা কম না। হ্যাঁ ঠিক আছে তুই। রাধা ভাই চাপ নিও না, ঠেলি মাথা না ঠেলে তোমার দুইবে না। আচ্ছা যা, আল্লাহর নাম লইয়া সেলিমের উপরে বাজি ধরলাম। কি খোঁজ কর, সেলিম কই আছে? যা।
হ্যাঁ মনির ভাই, তুমি এরকম কি বলছো ছাপের মতো ফুসফুস করে আমার রাস্তা আটকাইতেছো? চলো, আমার কাজ আছে। না ওই তবে সাহেবের সাথে আমার একটু কথা ছিল, কিন্তু সে তো আমার মানুষকে অজ্ঞান করার ওষুধ খুঁজে বেড়াইতেছে। ডরই লাগতেছে, বাই চান্স কথা বলতে বলতে সে যদি শিট করে বাই করে ডাকে ধরে আমার অজ্ঞান করে দেয়। হ্যাঁ মনির ভাই, সব সময় ফাও কথাবার্তা কবা না। মন মেজাজ সবসময় ঠিক থাকে না, সব কথা শুনতেও ভালো লাগে না। তুমি রে, এই তুই কি অস্বীকার করতে পারবি রে? তুই ডাক্তার বেলার কাছে মানুষের অজ্ঞান করার ওষুধ লিখে আনতে যাস নাই? গেলে গেছি, হ্যাঁ আমি গেছি, তাতে তোমার সমস্যাটা কি? না, সমস্যা যে একেবারে নাই এটা কিন্তু হালপ করে বলা যাবে না রে। দেখা গেল তোর সাথে আমি মন প্রাণ দিল খুইলা কথা বলতেছি, হঠাৎ একটু অন্য মানুষকে হয়ে গেছি, সাত করে ওষুধটা বাড়ি করে নাকা দিয়ে আমার অজ্ঞান করে দিলি, এটা তাহলে সমস্যা না? হ্যাঁ দিতেও পারি, তাহলে আমার ধারে কাছে খালি না এলেই তো হয়। তোর কথা ঠিক আছে, কিন্তু দবির রে, আমার মনে কিন্তু অন্য একটা কথা ওকে ঝুঁকি দিতেছি। অন্য কথা মানে কি? অন্য কথা তোমার মনের মধ্যে উকি ঝুঁকি মারতেছে? আচ্ছা, তোর কি হাসাই মানুষরে অজ্ঞান করার ওষুধ দরকার ছিল, নাকি ডাক্তার বেলার রূপ লাবণ্য দেখার? হয় না, মনে কর ডাক্তার বেলা সে তো হাই গ্রেডের সেই লেভেলের সুন্দরী, তাকে তো অজুহাত ছাড়া দেখার কোনো কায়দা নাই। হইতে পারে না এমন যে ওই যে মানুষ অজ্ঞান করার ওই ওষুধটা ছিল তার অজুহাত? তুমি নিজে যেমন সবাইরই ওই রকমই মনে করো, তাই না? শোন দবির, তোর একটা কথা বলি, আমার এই যুক্তি যদি সঠিক হয় তাহলে এইটাই কিন্তু তোর জন্য সম্মানে, আর যদি আমার যুক্তি সঠিক না হয় তাহলে তো ব্যাপারটা মানে বিষয়টা অন্যদিকে যাইতাছে। মানে হইতে পারে না যে তুই মানুষকে খুন করার জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য ডাক্তার বেলার কাছে গেছিলি এই অজ্ঞানের ওষুধ আনার জন্য। তোমার যা মনে হয় তুমি তা ভাবো, ঠিক আছে? খুব মিষ্টি তো। হ্যাঁ আমাকে গাতেল তো এলা। এই জন্যেই। ম্যাডাম, আমি আপনার কাছে চিকিৎসা নিতে এসেছি, আপনি একটু আমার ভালো করে দেখবেন। কি হয়েছে তোমার? ম্যাডাম, এই গ্রামের সবচাইতে প্রতিভাবান কবি আছে না, মানে কবিরে আমি অনেক ভালোবাসা ফেলিস, কিন্তু সমস্যা হচ্ছে সে আমারে ভালোবাসে না, একতরফা ভালোবাসা যারে কয়। আচ্ছা, এই গ্রামের মানুষের সমস্যা কি আমি ঠিক বুঝলাম না। একজন ভালোবাসলে অন্যজন বাসে না, এরকম কেন হচ্ছে? হ্যাঁ আপনি তো তথিনের তো পুত্র তৈরি ফেলাইতেন। জানেন ম্যাডাম, আমি চাইছিলাম কবিরে আমি নীরবে ভালোবাসা যাম, কিন্তু আমার ভালোবাসার মধ্যে চরম একটা ঝামেলা শুরু হয়ে গেছে। আলে ঝামেলার তথাটা যদি ম্যাডাম যে না তো তাহলে ম্যাডাম বুঝবে তুললা আসলে হইতে ম্যাডাম ওই তবিল বাইলে বেলিল আব্বা বাড়িতে নিয়ে তলম অপমান করতে, আর তবিল ভাই মেলা তত্ত্ব পাইতে এর আগে এলম তত্ত্ব পাইতে আর দেখি নাই। হ ম্যাডাম, আপনি আমার এমন একটা ওষুধ দেন যাতে আমার মনে ভালোবাসা বইলা কিছুই না থাকে, আমার মনটা যেন একদম মরুভূমি হয়ে যায়, আমি আর কাউরে ভালোই বাসতেছি না। আমারে কষ্ট পাইতে দেখে আপনি এমনি হাসতেছেন ডাক্তার ম্যাডাম। শোনো, আমার জানা মতে মন থেকে চিরতরে ভালোবাসা মুছে দেওয়ার মতো কোনো ওষুধ নেই, মনকে পুরো মরুভূমি করে দেওয়ার মতো কোনো ওষুধ নেই। তবে হ্যাঁ, তুমি এইসব থেকে কিভাবে নিজেকে সরিয়ে রাখতে পারবে সেটা আমি তোমাকে বলে দিতে পারি। তাহলে করে দেন না ম্যাডাম, নাহলে তো আমার বাইসা থাকাই অনেক কঠিন হয়ে যায়। শোনো বেনি, এটার একটাই বে, সবসময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করবে। বই পড়তে পারো, গান শুনতে পারো, পছন্দের কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারো, কোনো না কোনোভাবে নিজেকে বিজি রাখো, ব্যস্ত রাখো, দেখবা যে তুমি সব কষ্ট ভুলে গেছো। ম্যাডাম কিন্তু লীল তুইন তয়াত লাত ফলোয়ার তাল তালে এই দান তোনা বই পালায় এইগুলা দিন দিয়ে তো হইবে না। তাহলে যদি তালা দিন লিলস বালাই দিতান তুই যে খুব মনোযোগ দিয়ে পালবে, কি পালবি না বেলি? ও তাই নাকি? তাহলে তো ভালোই হলো। তুমি যদি রিলস করে নিজেকে ব্যস্ত রাখতে পারো তাহলে করো। রিলস করে ব্যস্ত থাকলেও তুমি সবকিছু ভুলে যেতে পারবে। আপনার তো কইছিলামই ম্যাডাম যে আপনি আমার লগে একটা রিলস বানান, কিন্তু আপনি তো আমার একটু সময়ই দেন না। তখন তো অনেক ঝামেলার মধ্যে ছিলাম বেনি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমার সাথে রিলস করতে চাও তাহলে আজকেই আমরা একটা রিলস বানাবো, ঠিক আছে?
হাসা দিতেছেন ম্যাডাম? একদম সত্যি কথা। শোনো না পরান্দা, তুমি আমার আর ম্যাডামের একটা রিলস ভিডিও বানাই দিবা? আচ্ছা, কিন্তু আমি আমার কাজের ব্যাখ্যা তোমার কাছে দিতে বাধ্য না। সবই তো ঠিক আছিল রে দবির, কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে দেখা গেল পুলিশ হাতে হ্যান্ডকাপ দিয়ে থানায় হাজির করলো, তারপর ডিম থেরাপির কথা চিন্তা ভাবনা করলো, তারপর গ্রামে বিচার সালিশ, মানে এই বিষয়টা কিন্তু তোর জীবনের জন্য একটা কাল হয়ে যাবে। সালুন শুয়ে রে কয় তোর পিছনে তো ফুটা রে। ওরে মনির ভাই, এই কথাটা তুমি আমারে কোন একবার নিজের দেখে নিছো? হ্যাঁ, তুই কি দেখি কি যুক্তি হাজির করো? একটা কথা বলি শোন, আমি মানুষটা যতই খারাপ হই, এখন পর্যন্ত আমাকে কিন্তু থানার বারান্দাতে যাইতে হয় নাই। এটা ঠিক যে এই এলাকার কিছু ইয়ং মাইয়া যাগর হৃদয়ে মনে কর পাথরের, যাদের মনের মধ্যে মনে কর যে কোনো রকম মানবতা নাই, ওই সব মেয়েরা ওই মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হলে আমার একটু শাল্টিং দেয়, কিন্তু বিষয়টা কিন্তু ওই লেভেলে যায় নাই যে এলাকার ময় মুরব্বী আমার গাছের লোকে বাইন্দা পিঠে আমার নিয়ে বিচার করতেছে, এরকম হয়েছে। হ্যাঁ, একদম উল্টা পাল্টা কথা বলতে কইবা না। আমার কবে বাইন্দা গাছের সাথে মুরব্বীরা বিচার করছে? হ্যাঁ, আর কি মনে আমি খারাপ? আমি অনেক খারাপ, আমি তোমার চেয়ে বহুত গুণে বেশি খারাপ। খালি তোমার চেয়ে এক, আমি জগতের সবার চেয়ে বেশি খারাপ। এবার তুমি খুশি হয়েছো? বলছে ঠান্ডা হয়েছে তোমার? আমি হ্যাপি খুশি হয়েছি। এবার না নিজের বকুল বাজাইতে বাজাইতে টেনশন করতে করতে বাড়ির দিকে যাও গা। ফাউল লোক একটা। হ্যাঁ, ওষুধ আমার কথা নিয়ে সময় নষ্ট করে দিল। আজই গেল। এই মাথা ঠান্ডা করে যা। আমার মনের ভুলে অজ্ঞানের ওষুধ তার নিজেই নিজের নাকে দিয়া বসিস না। অজ্ঞান হয়ে মরে পড়ে থাকবি, লাশ কিন্তু কেউ দেখতে দেবো না। মাথা ঘুরে গা। এই কবি দাও। আচ্ছা, তোমার মণিপুর কাছ থেকে একটা কথা শুনলাম, কি করবে কি হাসা? মনিপুর কাছ থেকে আপনি কি শুনছেন এটা আমি কেমন বলবো ভাই? আরে কবিরাই, আমার আব্বা বল তোমার ঘরের মধ্যে ঢেকে নিয়ে গেছে বলে শান্তিং দিছে, কথা কি সত্য? শাল্টিং দেয় নাই মনিপুর, তার উপর দেয়া গেছে, আমাদের চরমভাবে অপমানিত করছে। এই জীবনে আমি এতটা অপমানিত হই নাই। কিন্তু ফলামণি তোমার মণিপুরে বলছে তোমার নাকি আব্বা যান শাল্টিং দিচ্ছে। আমার তো হিসাবটা মিলাইতে পারতেছি না। দেখেন দুলা ভাই, ওই বন্ধ ঘরের ভিতরে কি হয়েছে না হয়েছে সেটা তো আমার চেয়ে বেশি কিছু কেউ জানে না। আর আমার কথা যদি আপনাকে বিশ্বাস না হয় তাহলে চান্দু হেন উপস্থিত ছিল, চান্দু রেজি জ্ঞান। না, তুই যে আমার কাছে মিশা কথা কইবা না সেটা আমি ভালো করে জানি। তবে কবির ভাইরে, তুই আমার আব্বার কথা কিছু মনে করিস না। বান খাওয়ানোর পর থেকে আমার আব্বা সব জানি কেমন হয়ে গেছে। বান্দরের লাল সবসময় খ্যাস 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 করে। না মনিপুর, মকবুল চাচা আমার যে অপমানটা করছে এটা সহজে বলার মতো না। আমি যতদিন বেঁচে থাকুম এই অপমান আমি সহজে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি অপমান সারা জীবন মনে রেখো, এটা কোনো সমস্যা না। কিন্তু আমারে তুমি একটা কথা কও সত্যি কইরা, তুমি কি সত্যি সত্যি আমার বেনিরে ভালোবাসা বানাইছো? এটা তো আমার কোটি টাকা দিলেও সম্ভব না দুলা ভাই। সে হইলে একটা জলজান্ত অপসংস্কৃতি। এরকম অপসংস্কৃতির প্রেমের ফাঁদে আমি পা দিমু, এটা তো আমার দ্বারা সম্ভব না। তাহলে বেনির লোকে যদি তোমার সত্যি সত্যি ভালোবাসা না হয়ে থাকে তাহলে আব্বা একটু বেশি বাড়াবাড়ি করছে। এই সব কিছুর জন্য চান্দু দায়ী দুলা ভাই। প্যাঁচ যা লাগানোর ওই চান্দুই লাগাইছে। তুমিও দুজনে নিয়ে যেহেতু এত কিছুই ঘটে গেল, তাহলে এক কাজ করো কবির, তুমি হাসা হাসাই আমাকে বেনিরে ভালোবাসা বানাও। আমার শ্বশুরে ম্যানেজ করার দায়িত্ব আমার। হ্যাঁ বেরিদুল্লাহ ভাই, তুমি কি বলতেছো? আমি যা বলতেছি ভাইপা চিন্তাই বলতেছি। কবির খুব ভালো বলা। কবিরে যদি তোমার বোন বিয়ে করে তাহলে মনে করো সারা জীবন তোমার বোন সুখে থাকবো। বাহ, খুবই ভালো কথা বলেছেন দুলা ভাই। তার চেয়ে আরো ভালো কি হয় জানেন? এই বাঁশ জালে যত বাঁশ আছে এগুলো সব আমার ঘরে পাঠায় দিয়ে ওই অপসংস্কৃতির বিয়া করার চাইতে
আমার গলায় দড়ি দিয়ে মরে যাওয়া অনেক ভালো। এখন হয়েছে না শয়তান বেটা চলো। এইভাবে মারে স্বামী রে, কেউ দেখেনি তো বাস। নমস্তে আদাব সাধু বাবা। নমস্তে আদব, আপনাদের পরিচয়? আমার নাম জটা সন্ন্যাসী। আমার নাম পাঠা সন্ন্যাসী। বলে জয় শিব শঙ্কর। তোর কি মনে হয় আমি ঝগড়াটা মাইয়া? আমি স্বামীর সাথে ঝগড়া করি? আরে না না, তোমার যে দাঁত থতু কেউ তো তোমারে ঝগড়াতে মাইয়ে তৈতে পারবে না। অত্র স্থানে আমাদের আসন গ্রহণ করিবার একটা ব্যবস্থা করা হোক এবং বৃহৎ একটি সম্মার্জনী অর্থাৎ ঝাড়ু তাহার ব্যবস্থা করা হোক। এত অল্পতেই হয়েছে সাধু বাবারা, আর কিছু লাগবে না? এই প্রেম বানের মন্ত্র পাওয়াটা আমার জন্য যে জরুরি এটা আমি তোমার বারবার কইছি। তা জরুরি তো নিবি, তো সমস্যা কি? তার মানে মন্ত্র তোমার লগে আছে না? হ্যাঁ আছে তো। আরে তোর উদ্দেশ্য তো বাড়ি থেকে বাইরেছি। হ্যাঁ হ্যাঁ, শুনে খুব খুশি হলো। দাও কাগজটা, দাও মন্ত্রটা দাও। তার আগে 1000 টাকা দে। যদি পায়ে একে দশ মালা, যদি পায়ে একে দশ মালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউ তুমটা বাতাস, হায় রে বাউ তুমটা বাতাস। ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে, ঘুরে ঘুরে